ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজের ২১ নম্বর এপিসোডে। আজকের এপিসোডটি একটি অ্যাডভেঞ্চার এবং এত সুন্দর অ্যাডভেঞ্চার যে আপনারা প্রায় ৪০-৪৫ মিনিটের জন্য হারিয়ে যাবেন এক অন্য জগতে, অন্য দুনিয়ায়। আমাদের এপিসোড আজকে শুরু করছি ২১ নম্বর এপিসোডে। আমরা পৌঁছে গেছি আপনাদের ভালোবাসায়। আর বেশি সময় নষ্ট করব না, চলে যাব আজকের ঘটনায়। একটাই ঘটনা আছে এবং আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। চলুন তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আফটার মিডনাইট স্টোরিজের প্রত্যেক শ্রোতাকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে শুরু করছি। একটু একটু করে যে সবার প্রিয় মানুষ হয়ে উঠব তা কখনো ভাবিনি। আশা করি সবাই সুস্থ আছো এবং অনেকটা দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। তার সাথে আমার প্রাণের প্রিয় সবুজদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি জানি তুমি হয়তো খুব ব্যস্ত থাকো, তাও তোমার সাথে দেখা করার ইচ্ছে আছে আমার। যদি কখনো সুযোগ হয় তাহলে খুব খুশি হতাম। আর তানভীর ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। অনেক কথা হলো, এবার ঘটনায় ফিরি। এটা আমার লেখা ৬ষ্ঠ ঘটনা। প্রথমত আমি অনেক ভালো আছি এবং আশা করছি তুমি অনেক ভালো আছো, এবং আফটার মিডনাইট স্টোরিজে ৬ষ্ঠ ঘটনা পাঠানোর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, যাতে তোমার ঘটনা এভাবেই আরও বহু মানুষের পছন্দ হতে থাকে। দ্বিতীয় প্রশ্ন তোমার সেটা হলো, দেখা করা আমার পক্ষে দেখা করা খুবই সম্ভব। যেভাবে তুমি যোগাযোগ করেছো সেভাবেই আবার যোগাযোগ করে তুমি আমার সঙ্গে দেখা করে নিতে পারো। আমি চলে যাই ঘটনায়। আজকে আপনারা শুনবেন একটি পরিবারের বেদনাদায়ক ঘটনা। ঘটনা সংগ্রহ করেছি আমার একজন কলিগের থেকে। ঘটনাটি ঝাড়খণ্ড জেলার একটি গ্রামের। এই পৃথিবীতে কত রকমের যন্ত্রণা, কষ্ট, বেদনা লুকিয়ে আছে সেগুলো হয়তো আমাদের অনেকেরই জানা নেই। সেরকমই একটি ঘটনা নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। ঘটনাটির মুখ্য চরিত্র লোকেশ, তাই ঘটনাটি লোকেশের ভাষায় উপস্থাপন করলাম। আমার বর্তমান বয়স ২০ বছর। ঝাড়খণ্ড রাজ্যের একটি অতি ছোট গ্রামে আমার জন্ম। খুবই গরিব পরিবার ছিল আমাদের। বাবা ২ বছর আগে মারা গেছেন এবং বাড়িতে আমি আর আমার বৃদ্ধ মা। কর্মসূত্রে আমি হাফ রাজমিস্ত্রি। গ্রামের আশেপাশে টুকটাক কাজ করে সংসার চাপাই। গত কয়েকদিন ধরে হাতে সেরকম কাজ ছিল না, তাই চিন্তাভাবনা করলাম গ্রাম থেকে দূরে কোথাও কাজ পেলে সেখানে চলে যাব। কিছুদিন খোঁজ করার পর একটা কাজের সন্ধান পেলাম। আমাদের গ্রাম থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে বনগ্রামে একটা পাকা বাড়ি প্লাস্টারের কাজ করার ছিল। কাজের কথা ফাইনাল করে মাকে বিষয়টা জানালাম। মা অত দূরে যেতে চাইছিল না, তাও ভালোভাবে সংসার চালানোর তাগিদে আমাকে বেরোতে হলো। কথা মতো আমি এবং ৪ জন মিস্ত্রি চলে গেলাম সেই গ্রামে। বাস থেকে নামতেই হঠাৎ বুকটা কেঁপে উঠল। কেন জানি না, কেমন যেন চেনা চেনা লাগছে গ্রামটা। মনের এই কৌতূহলকে সরিয়ে বাকি লোকজনের সাথে সরু রাস্তার পথ ধরে এগিয়ে চললাম। কিছুটা দূর যেতে কন্ট্রাক্টরের সঙ্গে দেখা। তাকে জিজ্ঞাসা করাতে বলল, চলো একটু গ্রামের ভিতর দিকে যেতে হবে। আমরা কন্ট্রাক্টরের পিছু পিছু এগিয়ে চললাম। কিছুটা যেতে আমার চোখে পড়ল রাস্তার ধারে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। আমি ভাবলাম এই বাড়িটাতেই কাজ হবে। বাকিদেরকে না জিজ্ঞাসা করে সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়ির উঠান পার করে দরজার সামনে গিয়ে একটা টোকা মারলাম। পিছন থেকে কন্ট্রাক্টরের আওয়াজ এলো, এই ছেলে, ওখানে কি করছিস? এই বাড়িটা না, তাড়াতাড়ি এদিকে আয়। আওয়াজ শুনতেই আমি কন্ট্রাক্টরের দিকে তাকালাম। সে ইশারা করে আমাকে ডাকলো। ততক্ষণে মনে হলো দরজাটা কেউ খুলল, কিন্তু আমি আর ফিরে তাকালাম না। আমি তৎক্ষণাৎ ঘুরে সামনে ওদের কাছে এগিয়ে গেলাম। কন্ট্রাক্টর আমাকে ধমকে বলল, তুই ওখানে কি মরতে গেছিলি? আমি একটু কৌতূহলীভাবে বললাম, কেন, কি হয়েছে? কন্ট্রাক্টর সবাইকে উদ্দেশ্য করে বলল, একটা কথা বলি শোন, ওই বাড়ির দিকে যাওয়া তো দূরের কথা, কেউ তাকাবিও না, বুঝলি? আমি আবারও জিজ্ঞাসা করলাম, কেন? সে ধমকে বলল, অত শত জানি না, ভালো চাইলে যেটা বললাম সেটা কর, ঠিক আছে? এই বলে এগিয়ে চলল। মনে একটা কথা বারবার করছে, নাড়ছে। দরজাটা মনে হয় কেউ খুলেছিল, আর দরজা খুলতেই একটা বাজে গন্ধ এসেছিল ডাকে। সেটা কি ছিল? তাহলে এই সব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম নিজের কাজের জায়গাতে। বাড়ির মালিককে দেখলাম খুব লম্বা চওড়া, আর দেখে মনে হচ্ছে ভালোই পয়সাওয়ালা। মালিক আমাদের থাকার জায়গা দেখিয়ে দিল আর খাওয়ার সমস্ত বাসনপত্র দিয়ে বলল বানিয়ে নেবে। কথা মতো রুমে গিয়ে কাপড় জামা ছেড়ে স্নান করে নিলাম। তারপর রাত্রিবেলা খাওয়া শেষ করে বিছানায় শুয়ে এটা ওটা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেল বুঝতে পারলাম না।
ঠিক মধ্যরাতে তন্দ্রা অবস্থায় বুঝতে পারলাম আমার হাতের ওপর কিছু একটা চলছে। একবার উঠে হাতটা ঝেড়ে আবার ঘুমিয়ে পড়লাম। ভাবলাম কোনো পোকামাকড় হবে। আবার একটু পরেই স্বপ্নের মধ্যে দেখলাম একটা জ্বলন্ত হাত আমার দিকে এগিয়ে আসছে, আর চারিদিক থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে। আর একটা স্পষ্ট আওয়াজ ভেসে আসছে, বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমার বাচ্চাকে, দয়া করো, বাঁচাও আমার সোনাকে। স্বপ্নটা দেখতেই আচমকে চিৎকার করে উঠলাম আমি। পাশের দাদা বলল, কি হয়েছে রে? আমি বললাম, না কিছু না, দুঃস্বপ্ন দেখলাম। এই বলে উঠে জল খেয়ে আবার শুয়ে পড়লাম। পরের দিন সকালে জোর কদমে কাজ শুরু হয়ে গেল। দ্রুত কাজ শেষ করে বিকালের দিকে একটু গ্রামটা ঘুরতে গেলাম। রাস্তা দিয়ে হেঁটে চলেছি। যেতে যেতে সেই বাড়িটির কাছাকাছি চলে এলাম। হঠাৎ দেখি একটা পাগল আমার দিকে ছুটে আসছে। ছুটে আমার কাছে এসে বলতে লাগলো, বাবু বাবু, তুই না ওই ঘরটাতে যা, ওখানে খাজানা আছে, অনেক খাজানা আছে, অনেক কিছু আছে, যা যা না যা। আমি বললাম, না গো, আমার খাজানার দরকার নেই বলে সেখান থেকে চলে গেলাম। খ্যাপাটা আমার দিকে কেমন রাগান্বিতভাবে তাকিয়ে রইল। রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আবার সেই একই স্বপ্ন, বাচ্চার কান্নার আওয়াজ, পোড়া হাত আর মেয়েলি কণ্ঠে আর্তনাদ, বাঁচাও আমার সোনাকে, বাঁচাও। আমার ঘুম ভেঙে গেল। এভাবে কিছুদিন রোজ রাতে একই স্বপ্ন দেখলাম। দিন 10 কাজ করার পর মালিকের কাছ থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেলাম। বাড়িতে 2 দিন ছিলাম, কিন্তু সেখানে কোনো স্বপ্ন দেখিনি। 2 দিন পর আবার কাজের জায়গাতে ফিরে এলাম। একদিনের ঘটনা, সে পাগলটার সাথে আবার দেখা। আমাকে দেখতে পেয়ে সে আবার ছুটে এলো আর এসে বলল, বাবু বাবু, তুই জানিস তুই ভুল করে দরজায় একবার টোকা মেরে একটা শর্ত পূরণ করেছিস। আর 2টো শর্ত আছে, আর 2টো শর্ত পূরণ করলেই খাজানা তোর। আর এই কথা কেউ জানে না। আমি ভাবতে লাগলাম, শর্ত পোকা কী সব বলছে। একটু ভাবতেই মনে পড়ল, ঠিক, আমি প্রথম দিন ওই দরজায় টোকা মেরেছিলাম, আর একটাই মেরেছিলাম। আবার পাগলটা বলে উঠল, আরও 2টো শর্ত আছে, বলবো? তাহলেই খাজানা তোর, বল যাবি নাকি? আমি ভাবতে লাগলাম, এ তো পাগল, কিন্তু এখন তো একটা স্বাভাবিক মানুষের মতো কথা বলছে। আমি একটু অবাক হলাম, বললাম, না আমার দরকার নেই খাজানা, বলে চলে গেলাম ওখান থেকে। কিছুদিন পর ছুটি নিয়ে আবার বাড়ি গেলাম। 4 দিন থাকার পর বাড়ি থেকে ফিরে আসতে জানতে পারলাম সুফি পাগল মারা গেছে, আর ওর কেউ না থাকায় গ্রামের মানুষ বাকি কাজ করেছে। গ্রামের এক লোককে জিজ্ঞাসা করলাম, ও কিভাবে মরল? তিনি বললেন, জানি না, কিন্তু মরার আগে ওই পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে একটি কুল গাছ আছে, তার নিচে বসে থাকতে দেখেছে। কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ভাবলাম বাড়িটিতে যাব। একবার ভাবলাম না, আবার ভাবলাম যদি দিনের বেলায় যাই লোকে আমাকেও খ্যাপা ভাববে, আমি বরং রাতে যাব। খাওয়া শেষ করে বিছানায় ঘুমানোর ভান করলাম। সবাই ঘুমিয়ে যেতে ধীরে সুস্থে উঠে হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। কথা মতো সেই কুল গাছটার কাছে গেলাম যেখানে শেষবার সুফিকে দেখা গেছিল। গিয়ে গাছের নিচে টর্চটা এদিক ওদিক মারতেই দেখতে পেলাম একটা স্থানে একটু হালকা মাটি ঘোরা আছে। টর্চটা রেখে হাতে করে মাটি সরাতে একটা সাদা কাগজের চিঠি দেখতে পেলাম। চিঠি খুলতে দেখলাম সেটাতে বাকি শর্তগুলো লেখা আছে। সুফি পাগল লিখেছে, তুই যখন চিঠিটা পড়বি তখন আমি আর বেঁচে নেই, কিন্তু আমার আত্মা তখনই শান্তি পাবে যখন তুই আমার দেওয়া শর্তগুলি পূরণ করবি। আজ আমি ওই সত্যটা বলছি, ওই বাড়িতে কোনো খাজানা নেই, কিন্তু কি আছে সেটা আমি বলতে পারবো না। আর একবার প্রবেশ করলে কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বের হতে পারবি না, এটাই দ্বিতীয় শর্ত। মনে মনে ভাবলাম, কি ভাইসাদে পড়লাম রে বাবা। আবার পড়তে লাগলাম, তৃতীয় শর্ত, বাড়ির ভিতর প্রবেশ করার পর কোনো কথা বলা চলবে না। যাই হয়ে যাক না কেন, চোখ বন্ধ করে একটা জিনিস খুঁজতে হবে। সেটা কি আমি বলতে পারবো না, তবে হাতে করে ছুঁয়ে দেখে যদি মন বলে এটাই সেই জিনিস যেটার জন্য এসেছি, তাহলে চোখ খুলবি। আর যদি ভুল জিনিস হাতে নিয়ে চোখ খুলিস তাহলে তৎক্ষণাৎ ওখানেই মৃত্যু হবে। আর যদি ঠিক হয় তাহলে তোর কোনো ক্ষতি হবে না। চিন্তা করলাম ফিরে যাব। আবার মনের মধ্যে কৌতূহল হলো, সত্যি হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে সেখানে। ভগবানের নাম নিয়ে এগিয়ে গেলাম। বাড়ির সামনে গিয়ে দরজা একবার টোকা মারলাম। ভিতর থেকে কারো পায়ে হেঁটে আসার আওয়াজ পেলাম। কেউ যেন দরজা খুলতে আসছে। মনে ভয়ের উদয় হলো। ভাবলাম, থাক বাবা, যাব না, যা হবে হোক। পিছন ফিরে পালাতে গিয়ে অজান্তেই পা স্লিপ করে ভিতরে ঢুকে গেলাম।
সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। বাড়ির ভিতর ঢুকতেই চোখ বন্ধ করে নিলাম। আমার বাঁ দিক থেকে ভাষা ভাষা গলায় আওয়াজ এলো, কে তুই? এই বাড়িতে কেন ঢুকেছিস? তাড়াতাড়ি বের হয়ে যা, না হলে মরবি। আমি ভাবলাম ঢুকে যখন পড়েছি ফিরে আমি যাব না। কোনো উত্তর না দিয়ে যেটা খুঁজতে এসেছিলাম সেটা খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরেই আমার মায়ের কণ্ঠ শুনতে পেলাম, বাবু, বাবু, তুই কোথায় এসেছিস? বাড়ি চল বাবা, আমার এখানটা ভালো না। আমি কোনো উত্তর দিলাম না। ভয়ে আমার বুকটা কাঁপছে। এবার বাবার কণ্ঠ শুনতে পেলাম, বাবু, বাড়ি ফিরে চল। দেখ তোর মা কী সব বানিয়েছে তোর জন্য, তোর পছন্দের সব খাবার। বাড়ি ফিরে চল, বাবা মা আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে না তোর। আমার হাত পা কাঁপছে। বাবার মৃত্যুর আজ 5 বছর। তাহলে ওটা কার গলার আওয়াজ? কিছুক্ষণ এভাবেই নানান পরিচিত লোকের আওয়াজে আমাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করা হলো। তাদেরও যখন কোনো কাজ হলো না, এবার রাগান্বিত আওয়াজে মা এবং বাবা দুজনেই বলতে লাগলো, চোখ খুলবি না? চোখ খোল, তাকি দেখ আমরা তুই না মরদ, দম থাকে তো চোখ খোল। আমার মাথায় ঘুরছে, চোখ খুললেই তো মৃত্যু। এভাবে চলেই যাচ্ছে। প্রায় 2-3 ঘন্টা খোঁজার পরেও তেমন কিছু পেলাম না। হাতে আসছে অনেক কিছু, কিন্তু মন বলছে না, এটা না। এবার মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম, হে ভগবান, কোথায় ভেসে গেলাম আমি? আমাকে বাঁচাও। ঠিক তখনই একটা কিছুতে ঠক্কর খেয়ে বন্ধ দরজায় ধাক্কা লেগে একটা ঘরে ঢুকে গেলাম। চারদিকে একটা অন্যরকম গন্ধে ভরে আছে। মেঝে থেকে উঠতে গিয়ে হাত লাগে একটা বাক্সে, আর সেটা আমার কোলের উপর পড়ে যায়। চোখ বন্ধ অবস্থায় হাত দিয়ে অনুভব করতে পারলাম কোনো আগুনে জ্বলা কাঠের বাক্স। কিছুক্ষণ ভাবার পর মনে হলো হয়তো এটাই সেই জিনিস। সাহস করে চোখ খুলতে যাব, আবার আওয়াজ এলো, এই শালা, খুলবি না? বারবার মারা করছি, খুলবি না? আমি ভগবানের নাম জপ করতে করতে বাক্সটা খুলে ফেললাম। বাক্স খুলতেই সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ। এবার শুধু একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। সাহস করে আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলতে দেখি বাক্সের মধ্যে একটা ছোট্ট বাচ্চার কঙ্কাল পড়ে আছে। পুরো বাক্সটা চারিদিক থেকে জ্বলা। আশেপাশে ভালো করে দেখে বুঝলাম এই ঘরটা বেসমেন্ট। চারিদিকে জিনিসপত্র জ্বলা অবস্থায় পড়ে আছে। এবার বাক্স থেকে বাচ্চার কঙ্কালটা হাতে নিলাম। কঙ্কাল থেকেই কান্নার আওয়াজটা আসছে। সামনের দিকে তাকাতে হালকা আলোয় দেখতে পেলাম এক ছায়া মূর্তি। মূর্তি দুটো জ্বলন্ত হাত নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তৎক্ষণাৎ আমার সেই স্বপ্নের কথা মনে পড়ল। বুঝলাম হয়তো বাচ্চাটিকে চাইছে। জানি না কেন এই দৃশ্য দেখে আমার একটুও ভয় লাগলো না। আমি বাচ্চার কঙ্কালটিকে সেই হাতে তুলে দিলাম। পুরো ঘর তখন ঘন ধোঁয়া বা কুয়াশা দিয়ে ভর্তি। তুলে দিতেই সেই মূর্তিটি আস্তে আস্তে একটি মহিলার রূপ ধারণ করল, আর বাচ্চাটিও চুপ হয়ে গেল। ও সে তার মানুষ রূপে আমার সামনে ফিরে এলো। স্পষ্ট না হলেও আমি আবছা দেখলাম ওই মহিলা মূর্তিকে, আর লক্ষ্য করলাম পাশে আরও 2টি মূর্তি দাঁড়িয়ে আছে, একজন মহিলা এবং একজন পুরুষ। প্রত্যেকটি অবয়ব আমার দিকে স্নেহের করুণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, আর বলল, আমি জানতাম তুই আসবে। আমাদের আশা পূরণ হলো। আজ থেকে আমাদের মুক্তি, কিন্তু তোর দায়িত্ব এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। এই বলে বাচ্চাসহ 4টি অবয়ব বাতাসে বিলীন হয়ে গেল। এসব দৃশ্য দেখে মনের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে এলো আমার। চোখের জল মুছে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। বাড়ির বাইরে পা রাখতেই পিছন থেকে খুব জোরে এবং ভয়ানকভাবে কারো চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি আর ফিরে না তাকিয়ে মালিকের বাড়ির দিকে এগিয়ে গেলাম। কিন্তু সারা রাস্তা এটাই মনে ঘুরপাক খেলল, ওরা হয়তো কোনো অতৃপ্ত আত্মা ছিল, নয়তোবা ওরা শান্তি পেয়ে গেছে। তাই যদি হয় তাহলে ওই আওয়াজটা কার, যেটা বেরোনোর সময় পাওয়া গেল? বাড়ি পৌঁছতে প্রায় ভোর হয়ে গেল, আর ঘুম হলাম না। সকাল হওয়ার পর বাড়ির মালিকের কাছে গেলাম। তিনি বাড়ির বারান্দায় চা হাতে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন। আমি বললাম, মালিক, আসবো? উনি উত্তরে বললেন, হ্যাঁ আসো। আমাকে সামনের চেয়ারে বসতে বললেন, চা খাওয়ার জন্য বললেন। আমি বললাম, না মালিক, আমি চা খাবো না, আমি আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছি। মালিক বলল, হ্যাঁ বল। আমি বললাম, মালিক, গত রাতে আমি এক ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছি, হয়তো আমার জীবনও যেতে পারত। মালিক আমার কথা শুনে বলল, আচ্ছা কি হয়েছে, ভালোভাবে খুলে বল দেখি। তারপর আমি সবটা খুলে বললাম। মালিক আমার কথাগুলি খুব মন দিয়ে শুনলেন এবং কথার শেষ হওয়ার মুহূর্তে চেয়ার থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন। আমি মালিকের কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেলাম। উনি কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে রইলেন, তারপর বললেন, তুমি ভালোভাবে বসো আমার পাশে, আমি তোমাকে একটা ঘটনা বলবো, মন দিয়ে শোনো। এই বলে মালিক আমাকে ঘটনা বলা শুরু করলেন। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। আমার নাম সুরেশ, বিএ 3rd ইয়ার স্টুডেন্ট।
পড়াশোনার দিক থেকে খুব স্ট্রিক্ট এবং মেধাবী। আমার গ্রাম থেকে ৮০ কিলোমিটার দূরে একটি হোস্টেলে পড়াশোনা করতাম এবং সেখানেই থাকতাম। বাড়িতে মা বাবা কেউ ছিল না, অনেক আগেই মারা গেছেন। বাড়ি বলতে আমার বড়দা প্রবীণ এবং বড় বৌদি মল্লিকা আর আমার ছোট ভাই রাজু, এরাই থাকত। আমার থেকে বড় একটি দিদিও আছে, পাশের গ্রামে বিয়ে হয়েছে দিদির। আমার বড়দাদা আমাকে খুব ভালোবাসতেন। যেহেতু উনি বড়, তাই বাবা মা মারা যাওয়ার পরে সবাইকে উনি দেখাশোনা করে বড় করেছেন, কখনো ওনাদের অনুপস্থিতি বুঝতে দেননি। আমার হোস্টেলের যাবতীয় খরচ বহন করতেন। বোনটার বিয়ে দাদাই দিয়েছিলেন। দিদির বিয়ে কাছেই দেওয়া হয়েছিল, তাই দিদির কাছে ভালোই ছিল। দিদির সাথে বড় বৌদির সম্পর্ক ভালোই ছিল। দাদার বিয়ে হওয়ার প্রায় 5 বছর হয়ে গেছিল, কিন্তু তাদের কোলে কোনো সন্তান ছিল না। অনেক ডাক্তার দেখানো হয়, তাও কোনো কাজ হয়নি। তাও এনাদেরকে কখনো অখুশি দেখিনি। হয়তো আমাদের কথা ভেবে খুশি থাকার অভিনয় করতেন। এবার আমার ছোট ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলি। ছোট ভাইয়ের নাম রাজু। ছোট থেকেই সবার আদরে বড় হয়েছে, সবার থেকে ছোট তো তাই। বড়দা রাজুর থেকে আমাকে বেশি ভালোবাসত। তার কারণ রাজু ছোট থেকেই খুব ডান পিটে ছিল, পড়াশোনা ভালো করতো না এবং বাজে ছেলেদের সঙ্গে ঘুরতো ইত্যাদি। আরও একটি ব্যাপার আমরা লক্ষ্য করি ওর ব্যাপারে, ও বড়দা আর বড় বৌদিকে সম্মান করতো না। বড়দা কোনো কথা বললে শুনতো না। ওর বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় ওর মন একটু ভূত প্রেত, কালো জাদু এসবের থেকে বেশি থাকতো। একদিনের ঘটনা, স্কুল না যাওয়ায় বড়দা ওকে খুব বকাঝকা করে, মারও দেয়। তারপরও 2 দিন বাড়িতে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করি, তাও পাওয়া যায়নি। 2 দিন পর ওকে পাওয়া যায় আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে এক জঙ্গলে। আমরা গিয়ে দেখি ও খালি গায়ে জঙ্গলের মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে। ওর পুরো শরীরে রক্ত লাগা, অনেক জায়গায় রক্ত শুকিয়ে গেছে। পাশে একটা ছাগলের মুন্ডু পড়ে আছে। আমরা দেখে অবাক। ওকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে আসি, আগে জ্ঞান ফিরিয়ে স্নান করাই। তারপর জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ রে, কী হয়েছিল তোর? বড়দা জিজ্ঞাসা করে, তুই জঙ্গলে কি করছিলি, আর তোর পুরো শরীরে রক্ত কোথা থেকে এলো? রাজু একটু অভিমান করে রাগের স্বরে উত্তর দেয়, কেন, তুমি যেন কি করবে, তোমাকে সব বলতে হবে নাকি? বড়দা রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় দেয় আর বলে, শয়তান ছেলে, একে তো 2 দিন ছিলিস না, তারপর জিজ্ঞাসা করায় উল্টোপাল্টা জবাব দিচ্ছিস। আমরা কত চিন্তায় ছিলাম জানিস? রাজুর বয়স তখন 12 বছর। কিছুক্ষণ ধমকাবার পর রাজু বলল, আমি জঙ্গলে তপস্যা করছিলাম যাতে প্রেত বশ করতে পারে, তাই মাঠ থেকে ছাগল চুরি করে তার মুন্ডু কেটে রক্ত গায়ে মেখে ধ্যান করছিলাম। তারপর কি হয়েছিল আর কিছু মনে নেই। রাজুর কথা শুনে বাড়ির সবাই অবাক। এইটুকু ছেলে এইসব কথা তার মাথায় এলো কি করে? সেদিন ওকে বকাঝকা করে বুঝে নিয়ন্ত্রণে আনা হয়। পরের দিন আমি ওর বন্ধুবান্ধবের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম ও মেলা থেকে একটা কালো জাদুর বই কিনেছিল, আর সেই বই থেকে নানান পদ্ধতি জোগাড় করে ও এসব কাণ্ড করছে। এভাবে কিছু বছর কেটে যায়। আমি হোস্টেলে চলে যাই। বোনের পাশের গ্রামে বিয়ে হয়ে যায়। বিয়ের অনেক বছর পরেও যখন বড় বৌদির বাচ্চা হলো না, বড়দা এবং বৌদি সিদ্ধান্ত নিল ওনারা বাচ্চা দত্তক নেবে। অনেক ডাক্তার, ওঝা, তান্ত্রিক, মৌলভী দেখানোর পরও যখন কোনো কাজ হলো না, তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। অনাথ আশ্রম থেকে একদম ছোট্ট এক কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসেন ওনারা। বাচ্চাটির মা প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেছিল, আর ওর বাবাও অনেক আগেই মারা গেছে। পরিবার বলতে ওদের আর কেউ থাকেনি, মানে ওর কেউ থাকেনি। তাই বৌদি দুধের বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে। সবই ঠিকঠাক চলছিল। আমিও মাঝে মাঝে বাড়িতে আসতাম, সবার সাথে কিছুদিন কাটিয়ে আবার হোস্টেলে ফিরে যেতাম। আমরা প্রত্যেকে একটা জিনিস লক্ষ্য করি, দিন দিন রাজু কালো জাদু, তন্ত্রমন্ত্র এসব নিয়ে যেন বেশি মেতে আছে। বাড়ির সবাই মানা করা সত্ত্বেও কারো কোনো কথায় কান না দিয়ে সে তার কাজ করে যেত। এভাবে কিছু বছর চলার পর রাজু খুবই শক্তিশালী এক তান্ত্রিকে পরিণত হয়। পরে আমরা জানতে পারি রাজু প্রায় বছর 2 আগে এক অশুভ শক্তির উপাসনা করত, আর এই কাজে ওকে সাহায্য করত তার গুরু চিমাই তান্ত্রিক। একদিন রাজু তার গুরুর কাছে শক্তি বৃদ্ধি যজ্ঞ করার জন্য উপস্থিত হয়। যজ্ঞ শেষ করে চিমাই তান্ত্রিক বলে, দেখ রাজু, তুই এতদিন ধরে আমার কাছে আসছিস, আমি তোকে আমার সব বিদ্যা ক্ষমতা শিখিয়েছি। আজ আমি তোকে একটা আদেশ করব যেটা তোকে শুনতে হবে। রাজু বলল, হ্যাঁ বাবা, বলো, আমি তোমার সব আদেশ শুনতে রাজি। চিমাই বলল, তোকে একটা জীবন আহুতি দিতে হবে রাজু। যেই কাজ সম্পূর্ণ হলে তুই আর আমি এতটা শক্তিশালী হয়ে উঠব যে আমাদের ঠেকানো কারো সাধ্য হবে না। এই পুরো গ্রামকে আমরা আমাদের কথায় চালাতে পারবো। রাজু জিজ্ঞাসা করল, জীবন? কার জীবন? চিমাই একটু চিন্তিত হয়ে বলল, তোর বড় ভাইয়ের মেয়েটিকে হত্যা করতে হবে তোকে, বাকিটা আমি দেখে নেব।
একজন সাধারণ মানুষকে হয়তো এই কথা বললে সে তান্ত্রিককে ধোলাই দিত, কিন্তু রাজু তখন ক্ষমতার নেশায় এতটাই ডুবে গেছিল যে চিমাইয়ের কথায় রাজি হয়ে গেল। চিমাই তান্ত্রিক একটি বিষের শিশি দিয়ে বলল মেয়েটিকে খাইয়ে দিতে। এই বিষের ক্ষমতা এতটাই, খাওয়ার কিছুক্ষণের মধ্যে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। রাজু পরের দিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর লুকিয়ে ধীরে সুস্থে বড় ভাইয়ের ঘরে প্রবেশ করে। বাচ্চার মুখে সেই বিষ 2 ফোঁটা ঢেলে দেয় এবং আস্তে করে বেরিয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যে বাচ্চাটির মৃত্যু হয়। পরের দিন হাহাকার, সন্তানহারা মায়ের আর্তনাদে পুরো পাড়া শোকার্ত। মাত্র 11 মাস বয়স ছিল মেয়েটার। ধর্মমতে শেষ ক্রিয়া করা হয়। এদিকে চিমাই এবং রাজু নিজেদের পরিকল্পনাতে সফল হয়। তারা আরও অনেক শক্তিশালী হয়ে ওঠে। কিছু মাস পর ভগবান দাদা বৌদির দিকে মুখ তুলে চান। বৌদি অন্তঃসত্ত্বা হয়। বাড়ির প্রত্যেকে খুব খুশি। বৌদির কোল আলো করে 2টি যমজ সন্তান জন্মায়, একটি ছেলে এবং একটি মেয়ে। আমার তখন পড়াশোনার চাপ বাড়তে থাকে হোস্টেলে। বাড়ি আসা যাওয়া অনেকটাই কমে যায়। কিছু বছর পর একদিন রাজুর গুরু চিমাইতান্ত্রিক নিজের শক্তির দ্বারা গণনা করে রাজুকে বলে, তোর জীবন সংকটে। রাজু বলে, কেন বাবা? চিমাই বলে, ঘোর বিপদ হেঁটে আসছে তোর দিকে। তোর কুলে তোর পরিবারে যমজ জন্ম নিয়েছে, তাকে শেষ না করলে তার হাতে তোর অস্তিত্ব শেষ হবে। চিমাইয়ের কথা শুনে রাজুর মুখের রং উড়ে যায়। বাড়ি এসে অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়, ওর উন্নতিতে যেই বাধা হয়ে আসুক না কেন, কাউকে সে ছাড়বে না। কিছুদিন পর একদিন রাতে ঠিক যেভাবে আগের ভাইজিকে হত্যা করেছিল, ঠিক সেইভাবে এই মেয়েটিকে হত্যা করল, কিন্তু ভাইপোকে ছেড়ে দিল। হয়তো মনে প্রশ্ন জাগবে, কেন ছেলেটিকে মারল না? রাজু মনে মনে ঠিক করেছিল ওর ভাইপোকে ওর মতো কালো জাদু শিখিয়ে নিজের শিষ্য করবে, তাই মারল না। বাড়িতে এই ঘটনার পর বৌদি অনেক ভেঙে পড়ল। বড়দা ছেলেটির নাম রেখেছিল তারানাথ। ছেলের বয়স 6 বছর হতেই রাজু ওকে নিজের সমস্ত কুকাজের সঙ্গী করে নেয়। বড়দা যখন ব্যাপারটি জানতে পারে, ঝামেলা সৃষ্টি না করে ঠিক করে, ছোট ভাইকে সঠিক পথে তো নিয়ে যেতে পারলাম না, আর এখন আমার ছেলের পিছনে পড়েছে। যদি ছেলেকে বাঁচাতে হয় তাহলে ওকে এখান থেকে সরিয়ে দিতে হবে। যেমন ভাবা তেমন কাজ। সবার চোখের আড়ালে বড়দা তারানাথকে গ্রাম থেকে অনেক দূরে এক গ্রামে নিয়ে গেল। সেখানে মধ্যরাত্রিতে একটি বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নেড়ে তারানাথকে সামনে রেখে সেখান থেকে চলে গেল। ফেরার পথে মনে মনে ভগবানকে ডাকতে লাগলো, হে ভগবান, আজ আমি আমার কলিজার টুকরোকে এখানে রেখে দিয়ে গেলাম, তুমি ওকে রক্ষা করো। এই ব্যাপারটি সম্বন্ধে শুধু বড় বৌদি জানত, কারো কোনো কিছু করার থাকেনি, কারণ রাজু এতটা শক্তিশালী হয়ে উঠেছিল, তার বিপক্ষে যাওয়ার সাহস কারোর ছিল না। 2 দিন তারানাথকে দেখতে না পেয়ে রাজু বড়দাকে জিজ্ঞাসা করল, ছোটু কোথায়? 2 দিন ধরে দেখি না। বড়দা কোনো উত্তর দেয় না। কিছুদিন পর আবার জিজ্ঞাসা করে, তখনও কোনো উত্তর দেয় না। এবার রাজু খুব রেগে যায়। বড়দাকে উঁচু আওয়াজে জিজ্ঞাসা করে, কথাটা কি বলছি কানে যাচ্ছে না? ছোটু কোথায়? বড়দা বলে, কি ভেবেছিস ওকে শয়তান বানাবি? ওকে আমি এমন জায়গায় রেখে এসেছি, তুই কোনোদিন ওকে খুঁজে পাবি না। বড়দার কথায় রাজু খুব রেগে যায়। পাশে পড়ে থাকা কুড়ুল হাতে নিয়ে বড়দার হাতে জোরে একটা কোপ মারে। যন্ত্রণায় ছটফট করতে থাকে বড়দা। বৌদি ছুটে এসে কুড়ুলটা কেড়ে নেয় আর কাঁদতে কাঁদতে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। সবার কথা শুনে রাজু শান্ত হয়। কিছুদিন পর রাজু তার গুরু চিমাইয়ের কাছে আবার যায়। গিয়ে দেখে সে হাঁটু মুড়ে বসে চোখ বন্ধ করে শূন্যে ভাসছে, আর তার পুরো শরীর দিয়ে গরম বাষ্প উঠছে। রাজু কিছু জিজ্ঞাসা না করে চুপচাপ বসে রইল। প্রায় 2 ঘন্টা পর সে নিজে নামল। চোখ খুলে প্রথমে রাজুর দিকে তাকালো আর বলল, রাজু, তোর বিপদ এখনো কাটেনি। তোর সবথেকে বড় শত্রু এখনো বেঁচে আছে, আর সে জীবিত থাকলে তুই কখনো সিদ্ধি লাভ করতে পারবি না। রাজু বলল, এইসব কি বলছো? কে সে? এখনো জীবিত আছে কে? চিমাই তান্ত্রিক বলল, সে আর কেউ নয়, তারানাথ। যদি তুই চাস তোর সিদ্ধিলাভে কেউ বাধা হয়ে না দাঁড়াক, তাহলে যে করেই হোক ওকে খুঁজে বার কর আর হত্যা কর। তান্ত্রিকের কথা শুনে রাজুর মনে নানান চিন্তা ঘুরপাক খেতে লাগল। সে ক্ষমতার নেশায় এতটাই পাগল হয়ে গেছিল যে সিদ্ধি লাভের জন্য কাউকে মেরে ফেলতে তার হাত কাঁপে না। সেখান থেকে এসে প্রায় 1 মাস ধরে এক গ্রাম থেকে অন্য গ্রামে পাগলের মতো খোঁজাখুঁজি করল, কিন্তু তারানাথের কোনো হদিশ পেল না।
বাড়ির সবাই রাজুর কথায় বাড়ি ছেড়ে দিল। বড় বৌদি 3টি বাচ্চার শোকে কিছুটা উন্মাদ হয়ে গেল। এইসব ঘটনা চলাকালীন মেজ বোন চাঁদনি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সময়ের সাথে সাথে রাজুর কীর্তির কথা বাড়ির সবাই জানতে পেরে যায়। বৌদির 2টি মেয়েকে যে ওই মেরে ফেলেছে এটাও সবাই জেনে যায়। কথা মতো মেয়ের প্রথম সন্তান তার বাপের বাড়িতে হয়, কিন্তু এই ব্যাপারটির কারণে চাঁদনির বাচ্চার জন্ম তার শ্বশুর বাড়িতে হয় এবং জামাইবাবু দিদিকে প্রায় 8 মাস আসতে দেয়নি আমাদের বাড়ি। 8 মাস পর প্রথম দিদি তার ছেলেকে নিয়ে আমাদের বাড়ি আসে। আমিও হোস্টেল থেকে যাই। এতদিনে রাজু পুরো উন্মাদ হয়ে গেছে। চোখের কোণে কালি পড়ে গেছে, হাতের নখ বড় বড় হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে শুকিয়ে গেছে। দেখতে অনেকটা হিংস্র পশুর মতো লাগছে। বাড়ির কেউ ওর সাথে কথা বলে না, দেখাশোনাও করে না। এখানে ওখানে যা পায় তাই খায়। 3 দিন ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম, কিন্তু দ্বিতীয় দিনে হঠাৎ হোস্টেল থেকে ফোন আসে, আমাকে তৎক্ষণাৎ চলে যেতে হয়। তার পরদিন খুব সকালে বাড়ির পাশ থেকে খবর আসে আমাদের বাড়িতে আগুন লেগেছে, আর কেউ বেঁচে নেই। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইলাম। এটা কি শুনলাম আমি? নিজেকে শক্ত করে তাড়াতাড়ি বাড়ি গেলাম। গিয়ে দেখি আমাদের তিল তিল করে তৈরি করা বাড়ি আজ শ্মশানে পরিণত হয়েছে। বাড়ির ভিতর যাওয়ার চেষ্টা করতে প্রতিবেশীরা আটকায়, বলে, যাস না ভাই, যাস না, ভিতরে একটা মানুষও জীবিত নেই, প্রত্যেকে পুড়ে ছাই হয়ে গেছে, ওদের যে শেষকৃত্য করবে সেটাও সম্ভব না। আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, কেন, কেউ গেছিল ভিতরে? কাকা বলল, কালকে 2 জন বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করেছিল সবাইকে বাঁচাতে, কিন্তু একজনও আর বেরোয়নি ভিতর থেকে। অন্যজন বেরিয়ে এসেছিল, কিন্তু সে এখন পাগল হয়ে গেছে। প্রতিবেশীর কাছে পুরো ঘটনাটি শুনলাম। তারা বলল, কিছুদিন ধরে রাজু বেশ পাগলামি করছিল, সারাদিন নিজের ঘরে চেঁচামেচি করত এবং একটাই কথা বলতো যে, দাদা, তোর ছেলেকে কোথায় রেখেছিস বল, না হলে সবাইকে শেষ করে দেব। গতকাল সন্ধ্যার পর রাজু জানি না কোথা থেকে পেট্রোল নিয়ে আসে, পুরো বাড়িতে পেট্রোল ছড়িয়ে দেয় আর রান্নাঘরে গিয়ে গ্যাসটা খুলে দেয়। সবাই ঘুমিয়ে যাবার পর প্রত্যেকের রুমের দরজার বাইরে থেকে রুমটা বন্ধ করে দেয়, যাতে কোনো মতে কেউ বেরোতে না পারে, আর আগুন লাগিয়ে দেয় এবং নিজেও বাড়ির ভিতর থেকে যায়। আগুন লাগার পর আশেপাশে সবাই ছুটে আসে, কিন্তু কেউ ভিতরে যাওয়ার সাহস পায় না সেই তীব্র আগুনে। ভিতর থেকে শুধু আর্তনাদ, বাঁচাও বাঁচাও করে। 2 জন সাহস করে ভিতরে যেতেই পরপর 3টি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়। একজন ছিটকে এসে বাইরে পড়ে। ঘটনাটি শুনে নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। পাশে এক কাকার বাড়িতে আমি কিছুদিন থাকি। যেদিন ঘটনাটি ঘটেছিল তার পরের দিন আমি স্বপ্ন দেখি মেজদি আমার কাছে আসে। তার পুরো শরীর জ্বলা। এসে আমাকে কাঁদতে কাঁদতে বলে, ভাই, রাজু আমাদের কাউকে ছাড়ল না, ওকে অনেক অনুরোধ করেছি, তাও শুনেনি। আমার ছোট বাচ্চাটাকেও ছাড়েনি ভাইরে, অনেক চেষ্টা করেছি বাঁচানোর, তাও পারেনি। শেষে উপায় না পেয়ে ওকে একটা বাক্সের মধ্যে পুড়ে দিয়েছিলাম, যাতে আগুনে পুড়ে না যায়। ভেবেছিলাম আমরা মরে গেলেও ওকে কেউ বাঁচিয়ে নেবে, কিন্তু সেও বাঁচল না। তুই কখনো বাড়িতে ঢোকার চেষ্টা করিস না, শয়তানটা আমাদের আত্মাকে ওখানে মন্ত্রের মাধ্যমে বেঁধে রেখেছে। 3টি শর্ত দিয়ে বেঁধেছে, একমাত্র তারানাথই পারবে আমাদের মুক্তি দিতে। আমার স্বামী খবর শুনে ছুটে এসেছিল, অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শয়তানটা ওকেও পাগল করে দিয়েছে। কিন্তু যেই কথাগুলো আমি তোকে বললাম ওকেও বলেছি, শুধু অপেক্ষায় রইলাম। আর একটা কথা, তারানাথ যদি সত্যি কোনোদিন আমাদের মুক্ত করে দেয়, তাহলে ও আর রাজুর আত্মা কোনোদিন মুক্ত হবে না। ও মহাশক্তিশালী, ওকে শেষ করতে হলে গুরুজি মায়ের কাছে যেতে হবে, সেই বলতে পারবে ওর শেষ কিভাবে। এই বলে মেজদি চলে গেল, আর আমার ঘুম ভেঙে গেল। ধরফরিয়ে উঠলাম। আমি উঠে অনেক ভাবলাম এটা নিয়ে এবং সিদ্ধান্ত নিলাম আগে আমার পড়াশোনা শেষ করব, তারপর এই গ্রামে অন্য কোথাও বাড়ি করে ততদিন থাকব যতদিন না সবার আত্মা মুক্তি পায়। জামাইবাবুকে অনেকবার চেষ্টা করেছি নিজের কাছে রাখার, কিন্তু সেই স্ত্রী শোকে এবং পুত্রের শোকে পাগল হয়ে গেছে। সে থাকতে চায়নি আমার কাছে। সেদিনের পর থেকে একই স্বপ্ন আমি আজ 10 বছর দেখছি। আর যখন স্বপ্নে দিদি আসেনি, আমি বুঝতে পেরেছি হয়তোবা সবাই মুক্তি পেয়ে গেছে। আর তুই যখন এসে আমাকে ঘটনাটি খুলে বললি, তখন আমার বুঝতে বাকি রইল না যে তুই আমার বড় ভাইয়ের ছেলে তারানাথ, যাকে আজ থেকে প্রায় 11 বছর আগে দাদা অন্যত্র রেখে এসেছিল। কিন্তু লোকেশ, তোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তোকে রাজুর গুরু চিমায়ের কাছে যেতে হবে। দাদা, বৌদি, বোন এদের আত্মা মুক্তি পেলেও রাজুর আত্মা এখনও ওই বাড়িতেই আছে। আর যতদিন ওর আত্মা বাড়িতে থাকবে, ওই গ্রামের মানুষ কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না।
ওই ঘটনা হওয়ার পর থেকে প্রত্যেক অমাবস্যার রাতে একটা করে মানুষ নিখোঁজ হয়েছে, আর কিছুদিন পর তার ব্যবহৃত কোনো জিনিস পড়ে থেকেছে ওই বাড়ির সামনে। লোকেশ কাকার কথাগুলো শুনে সিদ্ধান্ত নিল এই গ্রাম থেকে রাজুর অভিশাপ একমাত্র কাকেই দূর করতে হবে। পরের দিন সন্ধ্যায় লোকেশ একাই গেল চিমাইয়ের কাছে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই লোকেশকে দেখে চিমাই চমকে গেল। লোকেশকে আগে কখনো দেখেনি চিমাই, কিন্তু তার দৈব শক্তির দ্বারা সে চিনে নিল লোকেশকে। চিনতে পারে এটাই সেই তারানাথ। চিমাই বলল, তুই এখানে কেন এসেছিস? তোর কাজ তো শেষ হয়ে গেছে, আবার কি নিতে এসেছিস আমার কাছে? লোকেশ বলল, আমি জানি না তোমার ক্ষমতা কতটা, কিন্তু তোমার জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে, আমি তোমাকে ছাড়ব না। এই বলে পাশে পড়ে থাকা একটা ছুরি নিয়ে জোরে চেপে ধরল চিমাইয়ের গলায়। চিমাই চিল্লাতে লাগলো, ছাড় ছাড় বলছি, ছাড়, আমাকে মেরে তোর কোনো লাভ হবে না, আমার শিষ্যের বদলা নেবে। লোকেশ কোনো কথায় কান না দিয়ে আরও জোরে চেপে ধরল ছুরিটা। নড়াচড়াতে কিছুটা কেটেও গেল। মরার ভয় কার নেই? এবার চিমাই ভয়ে বলতে লাগলো, ছাড়, আমাকে ছাড়, কি চাই বল তোর? লোকেশ বলল, রাজুর কবল থেকে গ্রামকে কিভাবে মুক্তি দেব সেটা বল, না হলে তোর গলা কেটে ফেলে দেব। চিমাই ভয়ে লোকেশকে সব বলল, প্রত্যেকটা পদ্ধতি, কিভাবে কি করতে হবে সব। কথাগুলো শোনার পর লোকেশ চিমাইয়ের সমস্ত কালো জাদুর সামগ্রী নষ্ট করে দিল, আর শেষে চিমাইয়ের জিভটা কেটে দিল, যাতে সে কোনো কথা বলতে না পারে বা কোনো মন্ত্র পড়তে না পারে। পরের দিন কাকার বাড়িতে গিয়ে কাকার আশীর্বাদ নিয়ে আর যেই সামগ্রী লাগবে সেগুলি নিয়ে রাত 12টায় বেরিয়ে পড়ল কাকার মোটর বাইক নিয়ে। লোকেশের গন্তব্যস্থল ছিল বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে একটি জঙ্গলে। প্রায় মধ্যরাত্রে গিয়ে পৌঁছল সেখানে। জঙ্গলের পাশে মোটর বাইক রেখে হাতে একটা টর্চ নিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করল। লোকেশকে সন্ধান করতে হতো একটি অতি পুরনো বটগাছ। অনেক খোঁজাখুঁজির পর গাছটি দেখতে পেল লোকেশ। চিমাইয়ের বর্ণনা অনুযায়ী একদম এক। বটগাছটি ছিল অতি পুরনো। লোকেশ গাছে যেতে দেখতে পেল গাছটির নিচে 3টি মানুষের মাথার খুলি পড়ে আছে। একটু ওপর দিকে টর্চ মারতেই দেখতে পেল পুরো বটগাছটিতে অসংখ্য কালো বাদুড় ঝলছে। একে তো মধ্যরাত, জঙ্গল পুরো নিস্তব্ধ, তার মাঝে বাদুড়ের কিচিরমিচির আওয়াজ। এইসব দৃশ্য দেখে লোকেশ বুঝতে পারল এই সেই জায়গা। বুকের ভিতরটা ধুকপুক করছে। ভগবানের নাম নিয়ে লোকেশ তার কাজ শুরু করল। লোকেশের হাতে ছিল একটা কুড়াল, যেটা চিমাই দিয়েছিল, আর ছিল একটা তাবিজ। তার কথা মতো বটগাছের কিছুটা ছাল কেটে নিয়ে এবং তাবিজটাকে একসাথে বাঁ হাতে ধরল, আর কুড়ালটি ছিল ডান হাতে। ডান হাত সামনের দিকে তুলে ধরে মনে মনে জপ করতে শুরু করল। মন্ত্র জপ করার সাথে সাথে চারিদিক থেকে নানান আওয়াজ আসতে শুরু করল। মনে হচ্ছে কয়েকশো অতৃপ্ত আত্মা একসাথে চিল্লাচ্ছে। লোকেশ তার মনকে শক্ত করে প্রতিনিয়ত মন্ত্র করতে লাগল। আশেপাশের আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। জোরে ঝড় হচ্ছিল, শুধু বাতাসের শব্দ। কিন্তু লোকেশ এক মুহূর্তের জন্য মন্ত্র পড়া বন্ধ করছে না। চিমাই বলেছিল অনেক বিপত্তি আসবে, কিন্তু মন্ত্র জপ বন্ধ করা যাবে না। হঠাৎ বটগাছের একটা ডাল এসে লোকেশের মাথায় পড়ল। লোকেশ ছিটকে পড়ল মাটিতে। ওনার উঠার ক্ষমতা নেই, মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে। তাও সে মন্ত্র পড়া বন্ধ করল না। কোনো রকম উঠে বসে আবার চেঁচিয়ে মন্ত্র পড়তে লাগল। কিছুক্ষণ এভাবে চলার পর আস্তে আস্তে আবহাওয়া শান্ত হলো। বটগাছে যত বাদুড় ছিল সব উড়ে চলে গেল। লোকেশ হালকা আলোতে দেখতে পেল বটগাছের মাঝখানে একটা কোটর থেকে একটা টিয়া পাখি বেরোচ্ছে। পাখিটি বের হয়ে এদিক ওদিক তাকিয়ে ওর দিকে তাকালো। পাখিটিকে দেখে চিমাইয়ের বলা কথা মতো লোকেশ তার ডান হাত সামনের দিকে এগিয়ে ধরল। পাখিটি উড়ে এসে লোকেশের হাতের বালার উপর বসল। হাতে বসা মাত্রে পাখিটি ধরে তার ঘাড় মটকে দিল লোকেশ। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর এক চিৎকারের আওয়াজে আকাশ ফেটে যাওয়ার মতো শোনালো। লোকেশ দ্রুত ঝোলা থেকে পড়া তেল বের করে পাখিটির গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দিল। চারদিক তীব্র চিৎকারে ফেটে পড়ল। এরপর আস্তে আস্তে পরিবেশ শান্ত হলো। লোকেশের আর বুঝতে বাকি রইল না যে রাজুর আত্মা মুক্তি পেয়েছে। আসলে রাজু তার আত্মাকে ওই পাখিটির মধ্যে বন্দি করে রেখেছিল, যাতে সে মরে গিয়েও মানুষের ক্ষতি করতে পারে। আর হয়তো গ্রামের কোনো মানুষের অস্বাভাবিক মৃত্যু এবার হবে না। লোকেশ কাকার বাড়ি ফিরে এলো। বাড়ি এসে কাকাকে সমস্ত ঘটনা খুলে বলল। কাকা শুনে নিশ্চিত হলো, তাহলে হয়তো এই গ্রাম নিস্তার পেল এই শয়তানের থেকে। সুরেশ সিদ্ধান্ত নিল বাড়িটি ভেঙে জায়গাটি বিক্রি করে দেবে। কথা মতো বাড়িটি ভেঙে জায়গাটি ফাঁকা করে দেওয়া হলো। যে যাই বলুক, এই জায়গাতে তার পরিবারের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। এখানে তার বসবাস করা সম্ভব না। যত জমিজামা ছিল সব বিক্রি করে সুরেশ এবং তার ভাইপো লোকেশকে নিয়ে গ্রাম ছেড়ে চলে এলো।
কিছু বছর পর সে জায়গা সরকারের অধীনে চলে যায়। জায়গাটি আজও ফাঁকা পড়ে আছে, কিন্তু তারপর থেকে গ্রামে আর কখনো অস্বাভাবিকভাবে কারো মৃত্যু হয়নি। এই ছিল একটি পরিবারের দুঃখজনক ঘটনা। ঘটনাটি ঠিক যেভাবে শুনেছি সেভাবেই লিখেছি। বিশ্বাস করবেন কি করবেন না সেটা শ্রোতাদের ওপর। একটা কথা শ্রোতাদের বলতে চাই, আমি কোনো প্রফেশনাল রাইটার নই। কাজের ফাঁকে ঘটনা কালেক্ট করে সেটাকে লেখার চেষ্টা করি। তাই যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সেটা ক্ষমার চোখে দেখো। ভালো থেকো সবাই, ভালো থেকো সবুজদা, তানভীর ভাই এবং প্রত্যেকে। আবার আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। দারুণ একটা ঘটনা আমরা শুনলাম, এবং ঘটনাটা বেশ একটা বড়সড় টুইস্ট ছিল, যে টুইস্টার জন্য আমরা আসলে কেউই হয়তো প্রস্তুত ছিলাম না। আপনাদের কীরকম লাগলো জানান, এবং এই যে একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আপনারা আজকে গেলেন, এই অ্যাডভেঞ্চারটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন।